হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 5th জানুয়ারি 2021 ইয়ার শিফট 2 এর জেনারেল অ্যাওয়ারনেস থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র ও তার ব্যাখ্যা সহ সমাধান। যারা আরআরবি এনটিপিসি গ্রুপ ডি বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, নিচের মধ্যে কে প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি? অপশনস: অপশন এ ভারতীয় রাজকুমাররা, অপশন বি হিন্দু মহাসভা, অপশন সি ভারতীয় জাতীয় কংগ্রেস, অপশন ডি মুসলিম লীগ। সঠিক উত্তর অপশন সি, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি। প্রথম গোলটেবিল বৈঠক, যেটা 1930 সালের নভেম্বর থেকে 1931 এই সালের জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং এই বৈঠকের মূল লক্ষ্য ছিল ভারতের জন্য একটি নতুন সংবিধান তৈরি করা এবং ব্রিটিশ শাসনের অধীনে স্বায়ত্তশাসনের জন্য আলোচনা করা। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের অনুপস্থিতি এবং বিভিন্ন মতের কারণে বৈঠকটি তেমন ফলপ্রসূ হয়নি। নেক্সট প্রশ্ন, ভারতের পণ্য ও পরিষেবা কর বা জিএসটি বা যেটা ফুল ফর্ম দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এই জিএসটি কবে কার্যকর করা হয়েছিল? অপশনস: অপশন এ 1 এপ্রিল 2018, অপশন বি 1 জুলাই 2018, অপশন সি 1 জুলাই 2017, অপশন ডি 1 এপ্রিল 2017। সঠিক উত্তর অপশন সি, 1 জুলাই 2017 সালে জিএসটি কার্যকর করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তৎকালীন ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির উপস্থিতিতে ভারতীয় সংসদের কেন্দ্রীয় হলে মধ্যরাতের একটি অনুষ্ঠানে 2017 সালের 1 জুলাই থেকে কার্যকারীভাবে এই জিএসটি বা পণ্য ও পরিষেবা কর চালু করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার বৃহত্তম ব্যাংক কোনটি? অপশনস: অপশন এ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি ব্যাংক অফ বরোদা, অপশন ডি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক উত্তর অপশন বি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার বৃহত্তম ব্যাংক এবং ভারতীয় স্টেট ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি পাবলিক সেক্টর ব্যাংক এবং ভারতের বৃহত্তম ব্যাংক। এটি 1 জুলাই 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1955 সালের 1 জুলাই এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে রূপান্তরিত হয়ে এর নাম এসবিআই এই নাম দেওয়া হয়েছিল। অর্থাৎ এই এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর পুরনো নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোন নদীতে অবস্থিত? অপশনস: অপশন এ ব্রহ্মপুত্র, অপশন বি বিয়াস, অপশন সি নর্মদা, অপশন ডি সিন্ধু। সঠিক উত্তর অপশন এ ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদে, যেটা ভারতের অসম রাজ্যে অবস্থিত, ব্রহ্মপুত্র নদে রয়েছে ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি দ্বীপ এবং ব্রহ্মপুত্র এই নদের উৎস হল তিব্বতের মানস সরোবর হ্রদের কাছে অবস্থিত কৈলাস রেঞ্জের চেমায়ুংডুং হিমবাহ থেকে।
এবং তিব্বতে এই নদী সাংপো নামে পরিচিত। ভারতে এটি সিয়াং বা দিহাং নামে অরুণাচল প্রদেশে প্রবেশ করে। তারপর আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত হয় এবং এই ব্রহ্মপুত্র নদ তিব্বত থেকে ভারতের আসাম, অরুণাচল প্রদেশ এগুলো হয়ে বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে, এই বাংলাদেশের মধ্যে গিয়ে বয়ে গেছে। নেক্সট প্রশ্ন, ইন্টারনেট ব্যবহার করার জন্য নিচের কোনটির প্রয়োজন? অপশনস, অপশন এ ইউনিক আইপি অ্যাড্রেস, অপশন বি টেলিভিশন, অপশন সি ইমেইল, অপশন ডি হ্যাকার। সঠিক উত্তর অপশন এ ইউনিক আইপি অ্যাড্রেস। এটা ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রয়োজন এবং ইউনিক আইপি অ্যাড্রেস হলো এমন একটি ইন্টারনেট ঠিকানা বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস যা বিশ্বব্যাপী একমাত্র একটি ডিভাইসকে নির্দিষ্টভাবে শনাক্ত করে থাকে এবং এই যে অ্যাড্রেস সেটা দিয়েই ইন্টারনেট বা নেটওয়ার্কে থাকা একটি নির্দিষ্ট কম্পিউটার বা মোবাইল বা রাউটার বা সার্ভারকে চিহ্নিত করা যায়। নেক্সট প্রশ্ন, নিচের কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি রয়েছে? অপশনস, অপশন এ আরাবল্লী, অপশন বি কাঞ্চনজঙ্ঘা, অপশন সি পালানি, অপশন ডি ধূপগড়। সঠিক উত্তর অপশন এ আরাবল্লী। ভারতীয় মরুভূমি অর্থাৎ ভারতীয় মরুভূমি হলো থর মরুভূমি। তো এই ভারতীয় মরুভূমি বা থর মরুভূমি এই পশ্চিম প্রান্তে যেই পাহাড় রয়েছে সেটা হলো আরাবল্লী পাহাড় এবং আরাবল্লী পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি বা থর মরুভূমি অবস্থিত। আরাবল্লী পর্বতমালা উত্তর পশ্চিম ভারতে অবস্থিত এবং এই আরাবল্লী পর্বতমালা দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও গুজরাটের মধ্য দিয়ে গেছে। থর মরুভূমির প্রায় পুরো রাজস্থান রাজ্য জুড়ে বিস্তৃত। নেক্সট প্রশ্ন, উটকে মরুভূমির জাহাজ বলা হয় কারণ? অপশনস, অপশন এ উটের কুজ আছে, অপশন বি মরুভূমিতে পরিবহনের জন্য উট ব্যবহার করা হয়, অপশন সি উট স্তন্যপায়ী প্রাণী, অপশন ডি উটের আকৃতি জাহাজের মতো। সঠিক উত্তর অপশন বি উট মরুভূমিতে পরিবহনের জন্য ব্যবহার করা হয়, সেজন্যই উটকে মরুভূমির জাহাজ বলা হয় এবং উট মরুভূমির চরম গরম বা চরম ঠান্ডার সাথে মানিয়ে চলতে পারে যা তাদের মরুভূমিতে টিকে থাকতে সাহায্য করে এবং উটের কুজে চর্বি জমা থাকে যা খাদ্য ও জলের উৎস হিসেবে কাজ করে, ফলে এরা দীর্ঘ সময় ধরে মরুভূমিতে জল ও খাদ্য ছাড়া চলতে পারে। নেক্সট প্রশ্ন, ওজনের এক অণুতে অক্সিজেনের কয়টি পরমাণু থাকে? অপশনস, অপশন এ 3, অপশন বি 1, অপশন সি 4, অপশন ডি 2। সঠিক উত্তর অপশন এ 3। ওজনের এক অণুতে অক্সিজেনের 3টি পরমাণু থাকে কারণ ওজনের রাসায়নিক সংকেত হলো O3। তো ওজন বা O3 এটি একটি গ্যাস যা স্বাভাবিকভাবেই বায়ুমণ্ডলে বিদ্যমান এবং যার এই ওজন পরমাণুর সংখ্যা হলো 3টি। নেক্সট প্রশ্ন, ভারতের নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত? অপশনস, অপশন এ মাওলানা আব্দুল কালাম আজাদ, অপশন বি খান আব্দুল গফর খান, অপশন সি বদরুদ্দিন তৈবাজি, অপশন ডি মুখতার আহমেদ আনসারি। সঠিক উত্তর অপশন বি খান আব্দুল গফর খান। তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত এবং তিনি গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত ছিলেন বলেই তাকে সীমান্ত গান্ধী বলা হতো। তো সঠিক উত্তর হয়ে যাবে সীমান্ত গান্ধী নামে খান আব্দুল গফর খান পরিচিত। নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ 21শে জুন পালন করে? অপশনস, অপশন এ
আন্তর্জাতিক যোগ দিবস, অপশন ডি বি আন্তর্জাতিক শিক্ষা দিবস, অপশন সি আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস, অপশন ডি আন্তর্জাতিক শিশু দিবস। সঠিক উত্তর অপশন এ আন্তর্জাতিক যোগ দিবস। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বা সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ এই 21শে জুন এই তারিখে আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা এই দিনটি পালন করে এবং এটি প্রতি বছরই 21শে জুন এই দিনটিতে পালন করা হয় সারা বিশ্বের মানুষের কাছে যোগা অনুশীলনের অনেক সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়াতে। এবং প্রথম এই ডে উদযাপন করা হয়েছিল 2015 সালে। 2015 সালে প্রথম এই 21শে জুন তারিখে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা বা আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছিল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা এটি উদযাপন করা হয়েছিল। এবং 2025 সালে এই বছরে এই দিনটির 21শে জুন এই দিনটির থিম হবে যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, অর্থাৎ এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ ব্যায়াম। নেক্সট প্রশ্ন, করমণ্ডল উপকূল নিম্নলিখিত কোন দুটি রাজ্যে রয়েছে? অপশনস, অপশন এ পাঞ্জাব এবং এনসিআর, অপশন বি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ, অপশন সি মহারাষ্ট্র ও গুজরাট, অপশন ডি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড। সঠিক উত্তর অপশন বি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্যে করমণ্ডল উপকূল এটি রয়েছে এবং এই উপকূলীয় সমভূমি প্রায় 22,800 কিলোমিটার স্কোয়ার, অর্থাৎ 22,800 বর্গ কিলোমিটার বা কিলোমিটার স্কোয়ার এলাকা জুড়ে বিস্তৃত এবং করমণ্ডল উপকূলেই বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে এবং এই দুবার বৃষ্টিপাত হয় প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর প্রভাবে। নেক্সট প্রশ্ন, এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? অপশনস, অপশন এ হ্যাভলক দ্বীপ, অপশন বি ঘোড়াপুরী দ্বীপ, অপশন সি মাজুলি দ্বীপ, অপশন ডি মুনরো দ্বীপ। সঠিক উত্তর অপশন বি ঘোড়াপুরী দ্বীপ। এই ঘোড়াপুরী দ্বীপেই এলিফ্যান্টা গুহা অবস্থিত এবং এই এলিফ্যান্টা গুহাগুলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহর থেকে 10 কিলোমিটার পূর্বে মুম্বাই বন্দরের এলিফ্যান্টা দ্বীপ বা ঘোড়াপুরী এই দ্বীপে অবস্থিত। এখানে ঘোড়াপুরী কথাটির অর্থ হলো গুহা শহর এবং এলিফ্যান্টা দ্বীপটি মুম্বাইয়ের আরব সাগরের কাছে অবস্থিত এবং এই দ্বীপটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত গুহা মন্দিরগুলোর একটি সংগ্রহ। এই গুহাগুলো 1987 সালে 1987 এই সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, খাদ্য হজমে সাহায্য করে কোনটি? অপশনস, অপশন এ কার্বন, অপশন বি হিলিয়াম, অপশন সি অক্সিজেন, অপশন ডি মুখ নিঃসৃত লালা। সঠিক উত্তর অপশন ডি মুখ নিঃসৃত লালা খাদ্য হজমে সাহায্য করে, কারণ লালায় অ্যামাইলেজ নামে একটি এনজাইম থাকে যা স্টার্চ বা শ্বেতসারকে ভেঙে শর্করায় পরিণত করে এবং এই শর্করায় পরিণত করার ফলে এটি সহজেই শরীরে শোষণ করতে পারে। এবং লালায় আরও একটি এনজাইম রয়েছে যেটা হলো লিঙ্গুয়াল লাইপেজ, যা চর্বি ভাঙতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, বোম্বে এবং থানার মধ্যে প্রথম যাত্রীবাহী রেল লাইন চালু হয়েছিল? অপশনস, অপশন এ 1858, অপশন বি 1854, অপশন সি 1853, অপশন ডি 1857। সঠিক উত্তর অপশন সি 1853 সালে বোম্বে এবং থানের মধ্যে প্রথম যাত্রীবাহী রেল লাইন চালু করা হয়েছিল। বোম্বে অর্থাৎ বর্তমানে যেটা মুম্বাই এবং থানের মধ্যে প্রথম এই যাত্রীবাহী ট্রেনটি
1853 সালের 16 এপ্রিল 16th এপ্রিল এই দিনটিতে চালু হয়েছিল, যা বড়ি বন্দর থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার পথ অতিক্রম করে। এই বড়ি বন্দর অর্থাৎ যেটা বোম্বেতে অবস্থিত, এবং এই 34 কিলোমিটার পথ অতিক্রম করে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা এই রেলওয়ের প্রথম যাত্রীবাহী পরিবহন হিসেবে এটি অতিক্রম করেছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজা কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ পরিষদ সমবেত করেছিলেন? অপশনস: অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিম্বিসার, অপশন সি কনিষ্ক, অপশন ডি অজাতশত্রু। সঠিক উত্তর অপশন সি কনিষ্ক। তিনি কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ পরিবেশ সমবেত করেছিলেন 72 খ্রিস্টাব্দে কাশ্মীরের কুন্দল বনে কুষাণ সম্রাট কনিষ্কের পৃষ্ঠপোষকতায় এই চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল, এবং এই পরিষদের সভাপতি ছিলেন বাসুমিত্র এবং তার সহকারী ছিলেন অশ্বঘোষ। বৌদ্ধ পরিষদ বলতে বোঝায় হলো সাধারণত গৌতম বুদ্ধ মারা যাবার পর ওনার মৃত্যুর পর বৌদ্ধ সন্ন্যাসী এবং ভিক্ষুদের মধ্যে সংগঠিত সভা বা সম্মেলন, এবং যেখানে বৌদ্ধ ধর্মগ্রন্থের এই পাঠ এবং মতবাদ ও শৃঙ্খলার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি শীতল মরুভূমি? অপশনস: অপশন এ সাহারা, অপশন বি প্যাটাগনিয়ান, অপশন সি আর্কটিক, অপশন ডি আরবীয়। সঠিক উত্তর অপশন সি আর্কটিক হলো একটি শীতল মরুভূমি। আর্কটিক মরুভূমি উত্তর গোলার্ধে অবস্থিত এবং এটি বিশ্বের প্রধান শীতল মরুভূমি হিসেবে পরিচিত। এটি গ্রিনল্যান্ড, উত্তর কানাডা, সাইবেরিয়া এবং আলাস্কার মতো অঞ্চলে বিস্তৃত। এবং এই সাহারা মরুভূমি হলো বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি, এবং এই সাহারা মরুভূমি আফ্রিকাতে অবস্থিত। এই সাহারা মরুভূমি অবস্থিত, যেটা হলো বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি। তো উষ্ণ মরুভূমি হয়ে যাবে সাহারা এবং শীতল মরুভূমি হয়ে যাবে আর্কটিক। নেক্সট প্রশ্ন, এটা উত্তর আফ্রিকায় অবস্থিত, উত্তর আফ্রিকায়। নেক্সট প্রশ্ন, গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি কোন রাজ্যকে চেরি বলে ডাকতেন? অপশনস: অপশন এ বিজয়নগর রাজ্য, অপশন বি ঝাঁসির রাজ্য, অপশন সি গোয়ালিয়র রাজ্য, অপশন ডি অউধ রাজ্য। সঠিক উত্তর অপশন ডি অবধ বা অউধ বা অযোধ্যা রাজ্য, অনেক নামে একে ডাকা হয়। তো এই অবধ বা অউধ রাজ্য হয়ে যাবে সঠিক উত্তর। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি এই অউধ বা অবধ রাজ্যকে চেরি বলে ডাকতেন, এবং লর্ড ডালহৌসি ছিলেন ভারতের গভর্নর জেনারেল, যিনি ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি এটা অনুসরণ করে বহু রাজ্য ব্রিটিশ ভারতের অধীনে নিয়ে এসেছিলেন, এবং তিনি অবধ রাজ্যকে দ্য চেরি দ্যাট উইল ড্রপ ইনটু আওয়ার মাউথ ওয়ান ডে এটা বলে অভিহিত করতেন। তিনি মনে করতেন যে এই রাজ্যকে সহজেই ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসা যাবে, এবং 1856 সালে তিনি এই রাজ্যকে কুশাসন বা মিস গভর্নেন্স এর অজুহাতে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসে 1856 সালে। নেক্সট প্রশ্ন, একটি বিক্রিয়ার হার ধ্রুবক তাপমাত্রার ড্যাশ বৃদ্ধির সাথে দ্বিগুণ হয়। অপশনস: অপশন এ 10 ডিগ্রি, অপশন বি 40 ডিগ্রি, অপশন সি 30 ডিগ্রি, অপশন ডি 20 ডিগ্রি। সঠিক উত্তর অপশন এ 10 ডিগ্রি। একটি বিক্রিয়ার হার ধ্রুবক তাপমাত্রার 10 ডিগ্রি বৃদ্ধির সাথে দ্বিগুণ হয়। নেক্সট প্রশ্ন, কোন রাজনৈতিক নেতার স্লোগান ছিল গরিবি হটাও? অপশনস: অপশন এ মোরারজি দেসাই, অপশন বি কে কামরাজ, অপশন সি কর্পূরী ঠাকুর, অপশন ডি ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর অপশন ডি ইন্দিরা গান্ধী। তিনি
এই নেতার স্লোগান ছিল গরিবি হাটাও, এবং গরিবি হাটাও দেশ বাঁচাও, এটা ছিল ইন্দিরা গান্ধীর 1971 সালে নির্বাচনী প্রচারণার মূল থিম এবং স্লোগান। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রধান টিস্যু যা একটি উদ্ভিদের শিকড় থেকে পাতায় জল পরিবহন করে? অপশনস, অপশন এ কোলেনকাইমা, অপশন বি প্যারেনকাইমা, অপশন সি ফ্লোয়েম, অপশন ডি জাইলেম। সঠিক উত্তর অপশন ডি জাইলেম। জাইলেম এবং ফ্লোয়েম, এই দুটো হলো উদ্ভিদের প্রধান পরিবহন কলা, এবং জাইলেম কলা জল ও খনিজ লবণ পরিবহন করে এবং ফ্লোয়েম কলা খাদ্য পরিবহন করে। তো এই দুটো মনে রাখার ট্রিক হলো, জাইলেম এটাতে আছে জ, তো জ দিয়ে জল, তো জাইলেম কলা জল পরিবহন করে, এবং ফ্লোয়েম এখানে আছে ফ, তো ফ দিয়ে হলো ফুড, ফুড অর্থাৎ খাদ্য, ফুড ইংলিশে ফুড, তো ফ দিয়ে ফুড বা খাদ্য। তো জাইলেম কলা জল পরিবহন করে এবং ফ্লোয়েম কলা ফুড পরিবহন করে, এটা মনে রাখার একটা ট্রিক। তো এই জাইলেম হলো প্রধানত একটি মৃত কলা এবং এই ফ্লোয়েম হলো সজীব বা জীবিত কলা। নেক্সট প্রশ্ন, ভারত সরকার আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্বারা কি প্রবর্তিত হয়েছিল? অপশনস, অপশন এ প্রাদেশিক স্বায়ত্তশাসন, অপশন বি স্বস্বায়ত্তশাসন, অপশন সি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশন ডি রাজতন্ত্র। সঠিক উত্তর অপশন এ প্রাদেশিক স্বায়ত্তশাসন বা প্রভিন্সিয়াল অটোনমি। এই ভারত সরকার আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্বারা প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তিত হয়েছিল। ব্রিটিশ ভারতকে ভাগ করা হয়েছিল বিভিন্ন প্রদেশে অর্থাৎ প্রভিন্সে, যেমন বেঙ্গল প্রদেশ, মাদ্রাস প্রদেশ, পাঞ্জাব প্রদেশ, বোম্বে প্রদেশ ইত্যাদি। তো এই আইনে বলা হয়েছিল যে এই প্রদেশগুলো নিজস্ব সরকার চালাবে এবং কেন্দ্রীয় সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই ওনারা এই নিজস্ব সরকার চালাবে এই প্রদেশগুলো, এবং প্রতিটি প্রদেশেই থাকবে নির্বাচিত মন্ত্রিসভা যারা প্রশাসন চালাবে। তো এটাই ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন, এই ভারত সরকার আইন প্রবর্তিত করেছিল। নেক্সট প্রশ্ন, 1962 বা 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় পদত্যাগকারী মন্ত্রীর নাম কি? অপশনস, অপশন এ মোরারজি দেশাই, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি ভি কে কৃষ্ণ মেনন, অপশন ডি সর্দার প্যাটেল। সঠিক উত্তর অপশন সি ভি কে কৃষ্ণ মেনন। তিনি 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় পদত্যাগকারী মন্ত্রী ছিলেন এবং তিনি ছিলেন সে সময়ের ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার, যিনি যুদ্ধের সময় তার দুর্বল নেতৃত্ব ও সিদ্ধান্তের জন্য সমালোচিত হয়েছিলেন এবং পরে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? অপশনস, অপশন এ XML, অপশন বি মাইক্রোসফট, অপশন সি নর্টন, অপশন ডি গুগল। সঠিক উত্তর অপশন সি নর্টন। নর্টন NORTON, নর্টন। নর্টন হলো একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। নেক্সট প্রশ্ন, যে প্রক্রিয়ায় একটি কোষ নিজেকে দুইটি সমান অর্ধে বিভক্ত করে সেই প্রক্রিয়ার নাম কি? অপশনস, অপশন এ ডুয়াল ফিশন, অপশন বি বাইনারি ফিশন, অপশন সি সিঙ্গুলার ফিশন, অপশন ডি মাল্টিপল ফিশন। সঠিক উত্তর অপশন বি বাইনারি ফিশন। বাইনারি ফিশন হলো একটি প্রক্রিয়া যেখানে একটি কোষ নিজেকে দুটি সমান অর্ধে বিভক্ত করে এবং এই প্রক্রিয়াটি মূলত প্রোক্যারিওট যেমন ব্যাকটেরিয়া কোষে দেখা যায়। এছাড়া কিছু এককোষী ইউক্যারিওটের মধ্যেও প্রজনন ও বিভাজন ঘটানোর জন্য এই বাইনারি ফিশন ব্যবহৃত হয় এবং বাইনারি ফিশন এটি হলো একটি অযৌন প্রজনন প্রক্রিয়া, অর্থাৎ যেখানে কোনো যৌন কোষের বা শুক্রাণু বা ডিম্বাণু এসবের প্রয়োজন হয় না। এই প্রক্রিয়ায় একটি কোষ
এই বাইনারি ফিশন প্রক্রিয়ায় একটি কোষ নিজেকে দুটি অভিন্ন কোষে বিভক্ত করে। তো এটার ট্রিক মনে রাখার হলো বাইনারি মানে হচ্ছে 2, বাইনারি মানে হলো 2 বা 2। তো এই বাইনারি ফিশন থেকে একটা কোষ থেকে দুটো কোষে বিভক্ত হয়। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমির বেশিরভাগ অংশ জুড়ে কোন ধরনের মাটি আছে? অপশনস, অপশন এ পলিমাটি, অপশন বি লোহিত মৃত্তিকা, অপশন সি হলুদ মৃত্তিকা, অপশন ডি কৃষ্ণ মৃত্তিকা। সঠিক উত্তর অপশন ডি কৃষ্ণ মৃত্তিকা। দাক্ষিণাত্যের মালভূমির বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে কৃষ্ণ মৃত্তিকা এবং এই কৃষ্ণ মৃত্তিকা এটি রেগুর মৃত্তিকা নামেও পরিচিত। রেগুর মৃত্তিকা নামেও পরিচিত বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা নামে পরিচিত, কারণ কার্পাস এই কৃষ্ণ মৃত্তিকায় ভালো হয়। এবং এই রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা সাধারণত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, যা লাভা শিলার একটি রূপ, এবং এই শিলা থেকে এই ব্যাসল্ট শিলা থাকে জন্যই এই মৃত্তিকার রং কালো হয়। তো কৃষ্ণ মৃত্তিকায় কাদা ও চুন বেশি থাকে, যা জল ধারণ ক্ষমতা এটার বৃদ্ধি করে, এবং এই মাটি খুবই উর্বর হয় এবং এতে হিউমাসের পরিমাণ বেশি থাকে, যা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি যে উপাদান সেগুলো সরবরাহ করে। এবং কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস অর্থাৎ যে তুলো, আখ, গম, তামাক, বাজরা, তৈলবীজ এই ফসলগুলো কিন্তু খুবই ভালো হয়। তো দাক্ষিণাত্যের যে মালভূমি সেটা মহারাষ্ট্র, এই যে দেখা যাচ্ছে, তো এই দাক্ষিণাত্যের মালভূমি যে ডিক্যান প্ল্যাটু বলা আছে, এই দাক্ষিণাত্যের মালভূমি বা ডিক্যান প্ল্যাটু এটা মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা এইসব রাজ্যের অংশ জুড়ে বিস্তৃত। নেক্সট প্রশ্ন, 3 দিনের ওয়ার্ল্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষ সম্মেলন 2019 কোথায় আয়োজিত হয়েছিল? অপশনস, অপশন এ হ্যানয়, ভিয়েতনাম, অপশন বি পোর্ট মোরসবি, পাপুয়া নিউ গিনি, অপশন সি কাঠমান্ডু, নেপাল, অপশন ডি নতুন দিল্লি বা নিউ দিল্লি, ভারত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নিউ দিল্লি, ভারত। ভারতের নিউ দিল্লিতে 3 দিনের ওয়ার্ল্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষ সম্মেলন 2019 আয়োজিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, 2019 সালে 11তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অপশনস, অপশন এ লন্ডন, অপশন বি টোকিও, অপশন সি ব্রাসিলিয়া, অপশন ডি নিউ ইয়র্ক। সঠিক উত্তর অপশন সি ব্রাসিলিয়া। 2019 সালে 11তম ব্রিক্স শীর্ষ সম্মেলন ব্রাসিলিয়া শহরে অনুষ্ঠিত হয়েছিল এবং 2025 সালে এই ব্রিক্স শীর্ষ সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হবে। ব্রাজিলের রিও ডি জেনেরো। 2025 সালে এই ব্রিক্স শীর্ষ সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন, 2019 সালের মে মাসে পঞ্চম ইন্ডিয়া নিউক্লিয়ার নিউ বিল্ড কংগ্রেস সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল? অপশনস, অপশন এ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি কলকাতা। সঠিক উত্তর অপশন বি মুম্বাই। মুম্বাইয়ে 2019 সালের মে মাসে পঞ্চম ইন্ডিয়া নিউক্লিয়ার নিউ বিল্ড কংগ্রেস সম্মেলন আয়োজিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, পোঙ্গল পাখি গণনা নিম্নলিখিত কোন রাজ্যের একটি উদ্যোগ? অপশনস, অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি তামিলনাড়ু। সঠিক উত্তর অপশন ডি তামিলনাড়ু। পোঙ্গল পাখি গণনা তামিলনাড়ু রাজ্যের একটি উদ্যোগ এবং এই পোঙ্গল বোর্ড গণনা তামিলনাড়ু একটি উদ্যোগ, যেটা একটি বার্ষিক পাখি পর্যবেক্ষণ প্রকল্প, যেখানে কর্মীদের ন্যূনতম 15 মিনিটের জন্য পাখি পর্যবেক্ষণ করতে এবং দৃশ্যগুলো রেকর্ড করতে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতে ড্যাশ ঋণ বিতরণে বাণিজ্যিক ব্যাংকের অংশ সবচেয়ে বেশি?
অপশনস, অপশন এ মহাজন, অপশন বি পিএসইউস অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাংক, অপশন সি কৃষি, অপশন ডি ক্ষুদ্র ঋণ। সঠিক উত্তর অপশন সি কৃষি। ভারতের কৃষি ঋণ বিতরণে বাণিজ্যিক ব্যাংকের অংশ সবচেয়ে বেশি এবং ভারতে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ বিতরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি অংশ কৃষি খাতেই প্রদান করে থাকে। এই খাতটি প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর অধীনে পড়ে বা পিএসএল এর অধীনে পড়ে, যেখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর নির্দেশনা অনুযায়ী ঘরোয়া যে নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের সমন্বিত নিট ব্যাংক ঋণের অন্তত 18% কৃষি খাতে ঋণ দিতে হয়। নেক্সট প্রশ্ন, তালিকাভুক্ত 4টি শব্দের মধ্যে 3টি কোনোভাবে একই রকম এবং একটি ভিন্ন, বেমানানটি নির্বাচন করুন। অপশনস দেওয়া আছে দল, বৃতি, পরাগ, লিগামেন্ট। সঠিক উত্তর হয়ে যাবে যেটা বেমানান সেটা হলো অপশন সি লিগামেন্ট। কারণ লিগামেন্ট এটি হলো একটি মানব দেহ বা প্রাণীদের অংশ, যেটা এক ধরনের সংযোজক তন্তু যা হাড়কে হাড়ের সাথে যুক্ত করে রাখে। এই লিগামেন্টের সাহায্যেই একটা হাড় আরেকটা হাড়ের সাথে যুক্ত থাকে। এটা হলো একটি সংযোজক তন্তু। আর বাকি যে দল, বৃতি, পরাগ এই 3টি আছে, এই 3টি হলো উদ্ভিদের ফুলের অংশ। তাই সঠিক উত্তর হয়ে যাবে লিগামেন্ট। নেক্সট প্রশ্ন, টেলিফোনি প্রসঙ্গে এডিএসএল এর পূর্ণরূপ কি? অপশনস, অপশন এ asymmetrical digital subscriber line, option B asymmetrical digital software line, option C amide digital software line, option D anide digital subscriber line। সঠিক উত্তর অপশন এ asymmetrical digital সাবস্ক্রাইবার লাইন। এডিএসএল টেলিফোনি প্রসঙ্গে এডিএসএল যার অর্থ হলো অ্যাসিমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এবং এটি একটি জনপ্রিয় হাই স্পিড ইন্টারনেট সংযোগের প্রযুক্তি যা সাধারণ টেলিফোন লাইনের মাধ্যমে কাজ করে। এবং অ্যাসিমেট্রিক এই শব্দটি ব্যবহার করা হয় কারণ এতে ডাউনলোড যে স্পিড সেটা অনেক বেশি থাকে আপলোড স্পিডের তুলনায়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস এর ব্যবস্থার বার্ষিক তদারকি সংস্থা? অপশনস, অপশন এ যৌথ ইউনিট, অপশন বি জয়েন্ট এনভায়রনমেন্ট ইউনিট, অপশন সি জয়েন্ট ইন্সপেকশন ইউনিট, অপশন ডি জয়েন্ট রিভিউ ইউনিট। সঠিক উত্তর অপশন সি জয়েন্ট ইন্সপেকশন ইউনিট বা জেআইইউ। এই জেআইইউ বা জয়েন্ট ইন্সপেকশন ইউনিট হলো সম্মিলিত জাতিপুঞ্জ ব্যবস্থার বাহ্যিক তদারকি সংস্থা বা এক্সটার্নাল ওভারসাইট বডি, যেটা হলো জাতিসংঘের একমাত্র স্বাধীন বাহ্যিক তদারকি সংস্থা। এবং জাতিসংঘ ব্যবস্থার মধ্যে প্রশাসনিক দক্ষতা বাড়ানো, অপচয় ও অকার্যকারিতা চিহ্নিত করা, নীতি নির্ধারণে সহায়তা করে এবং এটি জাতিসংঘ ও এর সহযোগী যে সংস্থাগুলো রয়েছে এই সংস্থাগুলোর কার্যকারিতা মূল্যায়ন করে। নেক্সট প্রশ্ন, আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিং 2019, এই 2019-এ বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক অর্থনীতির তালিকায় ভারতের স্থান কি ছিল? অপশনস, অপশন এ 43, অপশন বি 51, অপশন সি 50, অপশন ডি 49। সঠিক উত্তর অপশন এ 43 ছিল বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক অর্থনীতির তালিকায় ভারতের স্থান। আইএমডি এই ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস এই র্যাঙ্কিং অনুযায়ী 2019 সালে সেটা, এবং এই র্যাঙ্কিং অনুযায়ী 2018 সালে যেটা ছিল 2018 সালে ছিল সেটা 44, 2018 সালে ছিল 44, তো এক ধাপ এগিয়ে গেছে 43-তে পৌঁছেছে। নেক্সট প্রশ্ন,
নিচের কোনটি সম্মিলিত জাতিপুঞ্জ ব্যবস্থার বাহ্যিক তদারকি সংস্থা বা এক্সটার্নাল ওভারসাইট বডি? সঠিক উত্তর অপশন সি, এটা অলরেডি হয়ে গেছে। জয়েন্ট ইন্সপেকশন ইউনিট JIU হচ্ছে জাতিসংঘ ব্যবস্থার একমাত্র স্বাধীন বাহ্যিক তদারকি সংস্থা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বা ASI বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা ঘোষিত দক্ষিণ ভারতের জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের তালিকায় শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? অপশনস, অপশন এ কর্ণাটক, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কেরালা। সঠিক উত্তর অপশন এ কর্ণাটক। কর্ণাটক হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা ঘোষিত দক্ষিণ ভারতের জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের তালিকায় শীর্ষস্থানীয় রাজ্য, এবং এই কর্ণাটকে 506টি স্মৃতিস্তম্ভর সাথে এই স্মৃতিস্তম্ভ রয়েছে এই কর্ণাটক রাজ্যে 506, যার ফলে এই কর্ণাটক এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছে, যা দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি। নেক্সট প্রশ্ন, Ancient Monuments and Archaeological Sites and Remains Act 1958 অনুসারে যে কোনো কাঠামো, ভাস্কর্য, শিলালিপি ইত্যাদি যা ড্যাশ বছরের কম সময়ের জন্য বিদ্যমান তাকে প্রাচীন বলে অভিহিত করা হয়। অপশনস, অপশন এ 150, অপশন বি 50, অপশন সি 100, অপশন ডি 200। সঠিক উত্তর অপশন সি 100। 100 বছরের এই 100 বছরের কম সময়ের জন্য বিদ্যমান তাকে প্রাচীন বলে অভিহিত করা হয় এই অ্যাক্ট অনুসারে 1958 এই আর্কিওলজিক্যাল যে সাইটস অ্যান্ড এনশিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন্স অ্যাক্ট অনুসারে। তো সঠিক উত্তর হয়ে যাবে 100। নেক্সট প্রশ্ন, 1974 সালে বা 1974 সালে রেল ধর্মঘটের নেতৃত্ব দেন কে? অপশনস, অপশন এ জর্জ ফার্নান্ডেস, অপশন বি JP নারায়ণ, অপশন সি SP মুখার্জি, অপশন ডি মোরারজি দেশাই। সঠিক উত্তর অপশন এ জর্জ ফার্নান্ডেস 1974 সালে এই রেল ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন, এবং এই জর্জ ম্যাথিউ ফার্নান্ডেস তিনি ছিলেন অল ইন্ডিয়া রেলওয়ে ম্যানস ফেডারেশনের সভাপতি, এবং এই ধর্মঘট সেটা 1974 সালের 8ই মে থেকে শুরু হয়েছিল এবং 27শে মে পর্যন্ত এটা চলেছিল। 1974 সালে 8ই মে থেকে 27শে মে পর্যন্ত এই ধর্মঘট চলেছিল, যা প্রায় 17 লক্ষ রেলকর্মী এই ধর্মঘটে অংশগ্রহণ নিয়েছিলেন, এবং যেটা ছিল বিশ্বের বৃহত্তম শিল্প ধর্মঘট, যার জন্য সেটা রেকর্ড করা হয়েছিল এই ধর্মঘট হিসেবে। এবং এই ধর্মঘটের মূল কারণ ছিল রেল কর্মীদের বেতন এবং কাজের অবস্থার উন্নতি করা। নেক্সট প্রশ্ন, বিখ্যাত সাংগাই উৎসব উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য দ্বারা আয়োজিত একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব? অপশনস, অপশন এ মণিপুর, অপশন বি মেঘালয়, অপশন সি ত্রিপুরা, অপশন ডি নাগাল্যান্ড। সঠিক উত্তর অপশন এ মণিপুর। মণিপুর রাজ্যে এই সাংহাই উৎসব এটি পালন করা হয়, যেটি একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব, এবং এই সাংহাই উৎসব হলো মণিপুরের বার্ষিক সাংস্কৃতিক উৎসব, যা প্রতি বছর নভেম্বর থেকে শুরু হয় এবং নভেম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত পালিত হয়ে থাকে। এবং এই উৎসবে মণিপুরের ঐতিহ্য, সংস্কৃতি, লোকনৃত্য এবং হস্তশিল্পের যে বিভিন্ন দিক রয়েছে সেটা তুলে ধরা হয়, এবং উৎসবের যে নামকরণ করা হয়েছে সেটা মণিপুরের রাষ্ট্রীয় প্রাণী, মণিপুরের যেটা রাষ্ট্রীয় প্রাণী যেটা হলো সাংগাই, যেটা এক ধরনের হরিণের নামে, পিঁপড়ে হরিণের নামে পরিচিত, পিঁপড়ে এক টাইপের। তো এই সাংহাই রাষ্ট্রীয় প্রাণী পিঁপড়ে হরিণের নামে পরিচিত। তো এই উৎসবে লোকনৃত্য যেমন বাঁশ নাচ, মাইবি নাচ এবং রাসলীলা এগুলি নৃত্য পরিবেশন করা হয়। নেক্সট প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ADB এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? অপশনস, অপশন এ ফিলিপাইন, অপশন বি দক্ষিণ কোরিয়া, অপশন সি চীন, অপশন ডি জাপান। সঠিক উত্তর অপশন এ ফিলিপাইন। ফিলিপাইন এই দেশে
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত এবং এটি ফিলিপাইনের যে রাজধানী ম্যানিলা, এই ম্যানিলায় অবস্থিত হলো এই এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল, এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল 22শে আগস্ট 1966 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রেসিডেন্ট হলেন মাসাতো কান্দা হলেন বর্তমানে এই এডিবি এর প্রেসিডেন্ট। নেক্সট প্রশ্ন, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি নিম্নলিখিত দ্রব্যগুলোকে সর্বোত্তম শ্রেণীবদ্ধ করে? অপশনস: অল্টিমিটার, ব্যারোমিটার, ডায়নামোমিটার, থার্মোমিটার। অপশনস দেওয়া আছে। অপশন এ গরম করার সরঞ্জাম, অপশন বি পরিমাপ করার যন্ত্র, অপশন সি নেভিগেশন সরঞ্জাম, অপশন ডি ওজন করার যন্ত্র। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পরিমাপ করার যন্ত্র, অর্থাৎ অল্টিমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার, ডায়নামোমিটার এই প্রত্যেকটি হলো পরিমাপ করার যন্ত্র। এই অল্টিমিটারের মাধ্যমে উচ্চতা পরিমাপ করা হয়, অল্টিমিটারের মাধ্যমে। ব্যারোমিটারের মাধ্যমে পরিমাপ করা হয় বায়ুচাপ, ব্যারোমিটার হচ্ছে বায়ুচাপ। থার্মোমিটার তাপমাত্রা, থার্মোমিটারের মাধ্যমে পরিমাপ করা হয় তাপমাত্রা এবং থার্মোমিটারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা হয় এবং এই ডায়নামোমিটারের মাধ্যমে পরিমাপ করা হয় টর্ক, শক্তি বা বল, এগুলো বলা যেতে পারে। টর্ক, বল বা শক্তি এই ডায়নামোমিটারের মাধ্যমে পরিমাপ করা হয়ে থাকে। তো এই প্রত্যেকটি হলো কিছু না কিছু পরিমাপ করার যন্ত্র, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো তার চন্দ্র অভিযান মিশন চন্দ্রযান 2 এর জন্য কোন লঞ্চ ভেহিকেল ব্যবহার করেছিল? অপশনস: অপশন এ জিএসএলভি MK3, অপশন বি ASLV D4, অপশন সি PSLV C21, অপশন ডি PSLV D2। সঠিক উত্তর অপশন এ জিএসএলভি MK3। এটি ইসরো তার চন্দ্র অভিযান মিশন চন্দ্রযান 2 এর জন্য এই লঞ্চ ভেহিকেল ব্যবহার করেছিল এবং জিএসএলভি MK3 অর্থাৎ জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মার্ক 3, এটা হচ্ছে এর পুরো নাম। এবং 22শে জুলাই 2019 সালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি MK3M1 দ্বারা এই চন্দ্রযান 2 অভিযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল এবং চন্দ্রযান 2 একটি অরবিটার এবং বিক্রম নামে একটি ল্যান্ডার এবং প্রজ্ঞান ইসরো নামে একটি 6 চাকার রোভার নিয়ে উৎক্ষেপণ করা হয়েছিল এবং ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হিসেবে পরিচিত ডক্টর বিক্রম সারাভাই, তার নাম অনুসারে এই ল্যান্ডারটি অর্থাৎ বিক্রম যে ল্যান্ডার ব্যবহার করা ছিল এই বিক্রম ল্যান্ডারটি নামকরণ করা হয়েছিল এবং এটি একটি চন্দ্র দিবসের জন্য কাজ করার জন্য ডিজাইন করা হয়েছিল যা পৃথিবীর 14 দিনের সমান এবং ল্যান্ডার বিক্রমের ওজন ছিল 1471 কেজি। নেক্সট প্রশ্ন, 2018-19 অর্থ বছরের জন্য 2020 সালের জানুয়ারিতে প্রকাশিত পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের রিপোর্ট অনুসারে সমস্ত ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটির মাথাপিছু আয় সবচেয়ে বেশি? অর্থাৎ এই নিচে যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনটির 2020 সালের 2018 থেকে 2019 এই অর্থবর্ষে ভারতের কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে বেশি? অপশনস: অপশন এ কেরালা, অপশন বি পাঞ্জাব, অপশন সি হরিয়ানা, অপশন ডি গোয়া। সঠিক উত্তর অপশন ডি
গোয়াতে 2018 থেকে 19 এই অর্থবর্ষে মাথাপিছু আয় সবচেয়ে বেশি ছিল। নেক্সট প্রশ্ন, ইসরো দ্বারা উৎক্ষেপিত স্যাটেলাইটের নাম কি যা মৎস্যজীবীদের খারাপ আবহাওয়া এবং সামুদ্রিক ঢেউ সম্পর্কে সতর্ক বার্তা দিয়ে থাকে এবং আন্তর্জাতিক যে সামুদ্রিক সীমারেখার কাছে যাওয়ার সময় তাদের সতর্ক করে? অপশনস, অপশন এ IRNSS-11, অপশন বি IRNSS-1, অপশন সি IRNSS, অপশন ডি IRNSS-10। সঠিক উত্তর অপশন এ IRNSS-11 বা ইন্ডিয়ান রিজনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম 11। এটি হলো একটি ভারতীয় আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এটি মূলত নৌযান এবং অন্যান্য যে বাহনগুলো রয়েছে তাদেরকে অবস্থান শনাক্ত করতে এবং দিক নির্দেশনা করতে সাহায্য করে এবং এই সিস্টেমের মাধ্যমে জাহাজগুলো তাদের ভ্রমণের পথে বিপদ বা জলজ যে ঢেউ আছে সেই সম্পর্কে সতর্কবার্তা পায় এবং আন্তর্জাতিক সামুদ্রিক যে সীমারেখা আছে তাদের সেই সীমারেখার কাছে যাওয়ার সময় সতর্ক হতে পারে। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো সেটি কমেন্ট করে সবাই অবশ্যই জানাও। তোমাদের মতামত বা প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে তোমরা জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরো এরকম ভিডিওস পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।